নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় মৃত ব্যক্তি কর্মসূত্রে ভিন রাজ্যে, অভিযোগ শুনে হতবাক বিধায়ক। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মামলা শেষ হোক, চায় পে চর্চায়, পরামর্শ হাইকোর্টের বিচারপতির। ওবিসি শংসাপত্র বাতিল মামলা, কেন আদালতের নির্দেশ মানা হলো না, জবাব চেয়ে মুখ্য সচিবকে তলব হাইকোর্টের। পার্থদা লোভী, 20 কোটি পাবে শুনলে চোখে ঠুলি পড়ে নেবে। অডিওতে লোভের আরও ব্যাখ্যা, কি বলছেন সুজয় কৃষ্ণ। মদনের 23 সেকেন্ড, সৌগতের 1 মিনিটের পর যাদবপুরে উগ্র হতে 2 মিনিটের ডেডলাইন রাজ্যের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভুতুরে ভোটারের অভিযোগ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত বলে দেখানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। তালিকা সংশোধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক। ভোটার তালিকায় গরমিল থাকার অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখ এদিন সকালে নিজের এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমায়ুপুর অঞ্চলে প্রদীপডাঙ্গা এলাকায় এক পরিবারের তরফে তাকে অভিযোগ জানানো হয়, রফিকুল শেখ নামে এক জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ভোটার তালিকায়। ওই পরিবারের দাবি, রফিকুল শেখ বর্তমানে হায়দ্রাবাদে কর্মসূত্রে রয়েছেন, কিন্তু তাকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। রফিকুলের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন বিধায়ক। রফিকুলের মা বলেন, আমার ছেলে 3 মাস আগে বাইরে কাজে গিয়েছে, সেখানেই আছে, অথচ ভোটার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে, কেন জানি না। বিষয়টি দেখে হতবাক বিধায়ক নিজেও। বিধায়ক বলেন, ওর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথচ ওর সঙ্গে আজকে ফোনে আমরা কথা বলেছি। এখানে তার মা, পরিবারের সকলে রয়েছেন, কেন একে মৃত ঘোষণা করা হলো জানি না। আমরা তালিকা সংশোধনের জন্য আবেদন করব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা নিষ্পত্তি হোক, চায় পে চর্চায় চাইছে হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। সেখানে বিচারপতি পর্যবেক্ষণ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর আদালতে লড়াই করছেন। তা কারো জন্যই ভালো নয়। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। তা গ্রহণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। উভয় পক্ষের আইনজীবীরাই আলোচনার মাধ্যমে কি এই মামলা নিষ্পত্তি হতে চলেছে, এখন সব নজর সেই দিকে। মামলার শুনানি চলাকালীন বিচারপতি আদালতের বাইরে বিষয়টির মীমাংসার কথা তুলতেই মমতার আইনজীবী কিছুটা হালকা চালে চায় পে চর্চা প্রসঙ্গ উত্থাপন করেন। আদালতের বাইরে বিষয়টি মীমাংসা প্রস্তাবে সদর্থক মনোভাব দেখিয়েছেন রাজ্যপালের আইনজীবীও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আইনজীবী বলেন, আদালত যে দুপক্ষকে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলছে তা আজকের নির্দেশে উল্লেখ করা হোক, আমাদের আপত্তি নেই। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, এদিন মৌখিকভাবে তা জানানো হলো, পরে লিখিত নির্দেশ দেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় হলফনামা জমা দিতে চেয়ে কিছুটা সময় চান রাজ্যপাল সিভি আনন্দ বোসের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। আদালত 2 সপ্তাহ সময় দেয় এই আবেদনের প্রেক্ষিতে 9 এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি। উল্লেখ্য, গত বছর মে মাসে রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই সময় রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সাংবাদিকদের সামনে রাজভবনে যেসব কীর্তিকলাপ চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যে তার সম্মানহানি হয়েছে, এই অভিযোগ তুলে বেনজিরভাবে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যপাল। ওবিসি শংসাপত্র বাতিল মামলা, এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আদালত শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য। এরপরই উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে রাজ্যের মুখ্য সচিবকে হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের মুখ্য সচিব মনোজকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি। আগামী 12 মার্চে মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ। উল্লেখ্য, গত বছর 22 মে কলকাতা হাইকোর্টে রাজ্যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের সেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের রায় তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি BR গভি এবং বিচারপতি অগস্টিন জর্জ মহিষের বেঞ্চে বিচারাধীন রয়েছে।
এই পরিস্থিতিতে হাইকোর্টের মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই। তা সত্ত্বেও আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য। অনেক জায়গায় নতুন করে সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে। এরপরে ব্যাখ্যা চেয়ে মনোজকে তলব করল উচ্চ আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার লোভী বলে উল্লেখ করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জানিয়েছেন, পার্থের সঙ্গে তার আলাপ 1982 সাল থেকে, তাই পার্থকে তার চেয়ে বেশি আর কেউ চেনেন না। 2017 সালে তৃণমূল নেতা অধুনা বহিষ্কৃত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুজয় কৃষ্ণের 72.59 মিনিটের কথোপকথনের সিবিআই কৃত প্রতিলিপি হাতে পেয়েছে আনন্দবাজার.com। সেখানেই পার্থের লভের ব্যাখ্যা রয়েছে। বেশ কিছু ঘটনার উল্লেখ করে লোভের উদাহরণ দিয়েছেন সুজয় কৃষ্ণ নিজেই। কথোপকথন অনুযায়ী কিভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হবে, সেই টাকা পার্থকে দিয়ে কিভাবে তার মুখ বন্ধ করাতে হবে তা নিয়ে শান্তনু কুন্তলদের সঙ্গে পরামর্শ করছিলেন সুজয় কৃষ্ণ। তখনই তিনি বলেন, পার্থদা লোভী লোক, পার্থদাকে 20 কোটি টাকা দেবে বললে পার্থদা আরও দিকে তাকাবে না, চোখে একদম ঢুলি লাগিয়ে দেবে, বলবে চোখে অপারেশন করতে সিঙ্গাপুর চলে গেলাম। পার্থের সঙ্গে আলাপের কথা বলতে গিয়ে সুজয় কৃষ্ণ জানান, 1982 সালে তিনি যখন প্রথমবার পার্থের বাড়িতে গিয়েছিলেন, তখন পার্থের চেয়ে তার স্ত্রী বেশি ক্ষমতাশালী ছিলেন। সাধারণ একটি সংস্থায় কাজ করতেন পার্থ, তার স্ত্রী ছিলেন ওই সংস্থার চেয়ারম্যানের সচিব। সুজয় কৃষ্ণের দাবি, তিনি বেহালায় একটি অফিস খুলে দিয়েছিলেন, পার্থকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন, সেটি ছিল একাধারে পার্থ দফতর ও বিশ্রামস্থল। পার্থর স্ত্রীর জন্য একবার একটি হার কিনে পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন সুজয় কৃষ্ণ। কথোপকথন অনুযায়ী 4টি হার পেয়ে নাকি পার্থ দুলের কথা জিজ্ঞাসা করেছিলেন। সুজয় কৃষ্ণের কথায়, পার্থ চট্টোপাধ্যায়ের বউকে একবার একটা হার কিনে পাঠিয়েছি, বলছে দুলটা দিসনি তো। পার্থ চট্টোপাধ্যায় একটা গিনি দিয়েছে, বলছে বেচা এসে ওটাকে নিয়ে নিয়েছে, আর একটা দিতে বল না। ওই পার্থ চট্টোপাধ্যায়কে আমার থেকে বেশি কে চিনবে পৃথিবীতে? কথোপকথনে বেচারাম এসেছে পরেও সুজয় কৃষ্ণের দাবি, হুগলির এই বেচা পার্থের কাছে প্রচুর মাল পৌঁছে দিয়েছেন। শান্তনুকে তিনি বলেন, তোমরা তো সিঙ্গুরের, তোমার বেচাকে একদিন জিজ্ঞাসা করে নিও আজ পর্যন্ত পার্থদার বাড়িতে কত মাল পৌঁছেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বয়স যদি 65 হয়, জন্ম থেকে আজ অব্দি খেয়ে উঠতে পারবে না, এত মাল পাঠিয়েছে। আমাদের কর্মীদের উগ্র হতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু দল শেখায়নি যে বিরোধীদের মারতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন অশান্তিতে এবার 2 মিনিটের ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার তরফে সবুজ সাথী সাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনই হুঁশিয়ারি দিলেন। তিনি এর আগে তৃণমূলে মদন মিত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এসএফআই এর গুন্ডামি নিয়ে সরব হয়েছিলেন। মদন মিত্র 30 সেকেন্ড, সৌগত রায় 1 মিনিটে পাল্টা দেওয়ার কথা বলেছিলেন। এবার রাজ বললেন 2 মিনিট লাগবে উগ্র হতে। গত শনিবার ওয়েবকুপার সভা ঘিরে এসএফআই এর নজিরবিহীন অশান্তির সাক্ষী থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকে বাম ছাত্র সংগঠনের হামলা চালানোর অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এক ছাত্র আহত হয়ে ভর্তি হাসপাতালে। এই নিয়ে এখনো বামপন্থী ছাত্র সংগঠন ও শাসক দলের মধ্যে বাদানুবাদ এখনো চলছে। গাড়ি চালিয়ে ছাত্রদের মেরে ফেলার চেষ্টার অভিযোগে এসএফআই এর দায়ের হয়েছে ব্রাত্য বসুর ও ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে। শনিবারের ঘটনার পর থেকেই তৃণমূল নেতারা একে একে এসএফআই এর উদ্দেশ্যে একের পর এক তোপ দেখেছেন। প্রথম মুখ খুলেছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তার হুঁশিয়ারি ছিল, চাইলে 30 সেকেন্ডে পাল্টা দিতে পারে তৃণমূল। এবার ব্যারাকপুরে অনুষ্ঠানে সেখানকার তারকা বিধায়ক রাজ চক্রবর্তী বলেন 2 মিনিট উগ্র হওয়ার কথা। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ মনে করিয়ে দেন ব্যারাকপুরে 19 লোকসভা নির্বাচনের পরবর্তী ঘটনা। বলেন, 2019 সালের নির্বাচনে পরবর্তী সময়ে গোটা ব্যারাকপুর জুড়ে যে অরাজকতা সন্ত্রাস হয়েছিল, 21 বিধানসভায় আমরা জেতার পরে এমনটা ঘটেনি। শিল্পাঞ্জলির মানুষেরা নিজের দলের আদর্শের কথা বলতেই পেরেছেন। এমনটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সঙ্গে তার সংযোজন, আজ যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়েছে সেটা যদি সিপিএম এর আমলে হতো, যারাই কাজটা করেছে তাদের খালি পাওয়া যেত। সিপিএম এর ঔদ্ধত্য অহংকার ওদের শূন্যে নিয়ে এসেছে, ওদের অবস্থা আরো খারাপ হবে। হুঁশিয়ারির শুরু এদিন শোনা গেল তারকা বিধায়কের মুখে। বলেন, আমাদেরও অনেক কর্মী আছে যাদের উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগবে, কিন্তু আমাদের দল সেটা শেখায়নি যে বিরোধীদের মারতে, সেটাকে সমর্থন করেও না।